This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ, ভারতের বিরুদ্ধে যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে বলেই মনে করা হচ্ছে। সেভাবেই জবাব দেবে ভারত। সূত্র মারফত সেই খবরই পাওয়া যাচ্ছে সম্প্রতি, যে অবস্থান ভারতের প্রথম থেকে ছিল যে জঙ্গি ঘাঁটি উপড়ে ফেলা হবে, কারণ জঙ্গি নাশকতামূলক ঘটনা বারবার ভারতের মাটিতে করা হয়েছে এবং তাতে মদদ দিয়েছে পাকিস্তান। সেক্ষেত্রে আরো স্পষ্ট করে বার্তা দিল ভারত, ভারতের বিরুদ্ধে যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলেই ঘোষণা করা হবে, সেভাবেই জবাব দেওয়া হবে। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সম্প্রতি, অর্থাৎ প্রত্যাঘাত হবেই, পাল্টা উত্তর দেওয়া হবে একেবারে। আর ভারতের বিরুদ্ধে যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ, শর্মিষ্ঠা তুমি যেরকম তুলে ধরছিলে, যে কোনো সন্ত্রাসবাদী যে কার্যকলাপ, সেই কার্যকলাপকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলেই মনে করা হবে, আর সেভাবেই প্রত্যাঘাতে যাবে ভারত, সেভাবেই জবাব দেওয়া হবে খবর সূত্র মারফত। একদম। এই ক্ষেত্রে তো আমাদের সবার আগে উল্লেখ করতে হবে পহেলগাঁওয়ের ঘটনা। এতজন পর্যটককে, নিরীহ পর্যটককে যেভাবে মারা হয়েছে, সেটা তো সন্ত্রাসবাদী কার্যকলাপ, তাতে তো টিআরএফ যোগ রয়েছে, তাতে তো জঙ্গিরাই অভিযুক্ত একেবারে, সেইটা পুরোপুরি পরিষ্কার, এবং তাতে মদদ দিয়েছে পাকিস্তান, যে কারণেই পাল্টা প্রত্যাঘাত হচ্ছে। এবং শুধুমাত্র পহেলগাঁও না, আগেও বেশ কিছু 26-11 মতো ঘটনা যা ভারতের বিরুদ্ধে একেবারে সন্ত্রাসবাদী কার্যকলাপ, যে কারণে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে বলেই মনে করা হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী জ্যোতির্ময়। জ্যোতির্ময়, এটা সবথেকে বড় আপডেট যে সন্ত্রাস বিরোধী কাজ সহ্য করা হবে না, ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলে ঘোষণা করা হবে। জ্যোতি, একদমই দেখো, ভারত এবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কথা, যে যদি সীমান্তে প্রত্যেকদিন যেভাবে অস্ত্রবিরতি লঙ্ঘন পর্যন্ত একটা মাত্রা ছিল, সেক্ষেত্রে স্মল আর্ম ফায়ারিং হতো, কিন্তু এবারে যেটা হচ্ছে যে ভারতের ভেতরের শহরগুলোতে লাগাতার প্রত্যেকদিন সন্ধ্যের আলো নেমে আসার পর, এবং আজকে আমরা দেখছি দিনের আলো ফোটার পরে লাগাতার বোম্বিং করা হচ্ছে। এই পুরো বিষয়টাকে কিন্তু ভারত এবার মনে করছে যে এই পুরো বিষয়টি এবারে কোথাও সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আবারও নতুন করে যদি এই ধরনের হামলার ঘটনা ঘটে, তাহলে কিন্তু ভারত পুরো বিষয়টিকে এবার যুদ্ধ বলে ঘোষণা করবে এবং যুদ্ধ হিসেবে ধরে নেবে। কেন আমরা বলছি যে এখনো পর্যন্ত যুদ্ধ আনুষ্ঠানিকভাবে ঘোষণা নয়, তার কারণ ভারতের তরফ থেকে বারবার ধরে বলা হচ্ছে যে ভারত কোনো পরিস্থিতিতেই কোনো মিলিটারি ইনস্টলেশনে হামলার দিকে এগোচ্ছে না, যাতে সিভিলিয়ানরা আক্রান্ত হয় সেই বিষয়টিও কিন্তু আক্রান্ত না হয় সেই বিষয়টিও ভারতের দিক থেকে নিশ্চিত করার চেষ্টা চলছে। কিন্তু সেই দায়িত্বশীলতা, সেই দায়িত্ববোধ, সচেতনতা পাকিস্তানের তরফে দেখা যাচ্ছে না, আর সেই কারণে কিন্তু ভারত বলে দিয়েছে যে আর তারা সহ্য করবে না, যদি যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে মনে করা হবে। সম্প্রীতি একেবারেই তন্ময় রয়েছে আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো তন্ময়ের কাছে। তন্ময়, এই যে বলা হলো যে ভারতের বিরুদ্ধে যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপকে সেটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলেই মনে করা হবে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে এটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, একেবারেই সন্ত্রাসবাদ নিয়ে কিন্তু ভারত এবার প্রথম এরকম একটা অবস্থানকে স্পষ্ট করলো যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপকে ভারত কিন্তু এবার যুদ্ধ হিসেবে ঘোষণা করবে। অর্থাৎ যেদিক থেকে সেই আক্রমণটা আসবে, যে সূত্র পাওয়া যাবে, আর কিন্তু কোনো রকমই ভিতরে সন্ত্রাসী তাকে খুঁজে পেতে তাকে মেরে ফেলা বা তাকে আটক করা সব নয়, একেবারে ওয়ার হিসেবে, যুদ্ধ হিসেবেই সেটাকে ঘোষণা করা হবে বা সেটাকে ধরে নেওয়া হবে। স্পষ্ট করে এই প্রথম দেশের পক্ষ থেকে এরকম একটা সিদ্ধান্তের কথা, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, সেটা বলা হলো। আমরা কথা বলে নেব আমাদের ম্যানেজিং এডিটর অমিতাংশু ভট্টাচার্যের সঙ্গে। অমিতাংশুদা, এইরকম একটা সিদ্ধান্ত পহেলগাঁওয়ের পরে, এর আগে প্রচুর সন্ত্রাসবাদী হামলা হয়েছে, আমাদের সংসদে হামলা হয়েছে, বড় ঘটনা ঘটেছে মুম্বাইয়ে, কি বলবে তার আগে এতগুলো ঘটনা, কোন অবস্থান স্পষ্ট করতে যাচ্ছে ভারত? কিন্তু ইসরায়েল তো এরকম ঘটনা ঘটায় যে একটা দুটো হামলা হলেই যুদ্ধ ঘোষণার মতো তারা যুদ্ধ শুরু করে। দেখো, সত্যি কথা বলতে কি, ভারত একটা স্পষ্ট বার্তা পাকিস্তানকে দিল এই মুহূর্তে, এটাই সব থেকে বড় বার্তা, এবং এটা বার্তাটা এটাই, ভারত সরাসরি এবার
ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধে চলে যেতে পারে এই ভাবনাটা পাকিস্তানের মধ্যে ঢুকিয়ে দিল। এখন অবধি যা আক্রমণ প্রতি আক্রমণ হচ্ছে, আপনাদের মনে সংশয় থাকতে পারে যে যুদ্ধের থেকে কম কি হচ্ছে। সত্যিই যুদ্ধের থেকে কম কিছু হচ্ছে না। ওরা আমাদের দেশের মধ্যে ঢুকে আক্রমণ করার চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে। ভারত তার বদলে জবাবি হামলায় আজকে সকাল থেকে পাকিস্তানের পরপর এয়ারবেস ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। যেখানে তারা চেয়েছে, এর আগে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম লাহোরে খতম করে দিয়েছে। ভারত যা চেয়েছে করেছে। এবং যখন আন্তর্জাতিক সীমা পেরিয়ে অন্য একটা দেশের ভেতরে গিয়ে তার মিলিটারি ইনস্টলেশনকে অ্যাটাক করা হয়, তখন যুদ্ধের থেকে সেটা কিছু কম না। কিন্তু তৎসত্ত্বেও সরকারিভাবে যুদ্ধ ঘোষণা হয়নি, এবং এটা হয়তো পাকিস্তানের মধ্যেও হয়তো একটা খানিকটা হলো স্বস্তির জায়গা ছিল। সেই স্বস্তির শেষ জায়গাটাও ভারত কিন্তু নষ্ট করে দিল। পরিষ্কারভাবে যে স্টান্স আজকে ভারত সরকার নিয়েছে, যে ভারতের বিরুদ্ধে যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপকে সেটা যুদ্ধ বলেই, ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলেই গণ্য করা হবে। ইতিমধ্যেই তার মানে পুলওয়ামায় যা হয়েছে, এবং এই প্রত্যেক দিন পাকিস্তান যে অ্যাটাকগুলো করার চেষ্টা করছে, ড্রোন পাঠাচ্ছে, এইগুলোকেও কিন্তু ভারতের ওপর আক্রমণ বলেই তার মানে ভারত ধরছে। অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতি, এবং এইবার যুদ্ধের জন্য যে পাকিস্তানকে প্রস্তুত থাকতে হবে, এই মানসিক চাপ, এই কড়া বার্তা, এই সতর্ক বার্তা সরাসরি ভারত কিন্তু পাকিস্তানকে দিয়ে দিল। একেবারেই আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা দীপ্তাংশু চৌধুরী। দীপ্তাংশু বাবু, আপনাকে জিজ্ঞাসা, এই রকম একটা ঘোষণা এর আগে কখনো ভারত এতবার আক্রান্ত হয়েছে? স্বাধীন হওয়ার পর থেকে বারে বারে যুদ্ধ লেগেছিল, পরবর্তী সময়ে অনেকবার আক্রান্ত হয়েছে। একটা হিসেব পরিসংখ্যান বলছে 2000 সাল, মানে এই শতাব্দীতে 2000 থেকে 2025-এর মধ্যে অন্তত 40 বার জঙ্গি হামলা হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে, কখনো ছোট কখনো বড়। সেটা মুম্বাই হামলা হোক, সেটা দিল্লিতে সংসদে হামলা হোক, কিংবা পেহেলগাঁও। কি বলবেন এই অবস্থান একটা দেশের? আপনার কাছে আপনার মন্তব্য জানতে চাই। দেখুন, পাকিস্তানকে তো একটা কড়া বার্তা দেওয়ার সময় এসে গেছে। সেই কড়া বার্তাটাই ভারত দিয়েছে, এবং আমি আপনাদের কিছুক্ষণ আগেই বলেছিলাম একটা বড় খবর হবে। আমরা চাইছিলাম যে এই বড় খবরটা হোক, এবং বহু দিন ধরে এই বিগত 1989 থেকে 2025 ভারতের সাধারণ নাগরিক এবং সশস্ত্র বলের অনেক রক্ত এই ভারতের মাটি পড়ে লাল রক্তে ভিজে গেছে। সময় এসেছে শুধু জঙ্গি সংগঠন না, জঙ্গি সংগঠন তো নিশ্চিত, যারা জঙ্গি সংগঠনের পেছনে, যারা এদের মদত করে, যারা এদের খেতে দেয়, যারা এদের জামা দেয়, যারা এদের অস্ত্র দেয়, এবং যারা এই নাশকতার ছক করে, একবারের জন্য মলিন করে দিতে হবে। একবারের জন্য আমরা ভারতের 140 কোটি মানুষ এই সামরিক বাহিনীর পাশে এবং ভারত সরকারের সাথে আজকে আছি। এই জবাব, এই কড়া বার্তা আমার মনে হয় একবার দেওয়া উচিত। 1971-এ একবার হয়েছিল, এবং কারগিলেও হয়েছিল। নিশ্চিতভাবে ওরা বুঝেছে যে ভারত কি করতে পারে। আমার মনে হয় যেমন আমরা 16ই ডিসেম্বর বিজয় দিবস করি এবং কারগিল দিবস তারপর করি, পাকিস্তানে আরেকটা আমাদের সুযোগ দেবে। আমরা এই 2025-এ আরেকটা দিবস, ভারতের 140 কোটি মানুষ আরেকটা দিবসে আমরা এটাকে সেলিব্রেট করব। এটা আজ আমি আপনাকে তন্ময়দা বলেছিলাম। কর্নেল চৌধুরী, আপনাকে আরেকটা বিষয় জানতে চাইবো। এর আগে আমরা দেখেছি বা বিভিন্ন সময় দেখেছি পৃথিবীর একাধিক দেশ, বিশেষ করে ইসরায়েল, যেই মুহূর্তে সন্ত্রাসবাদী হামলা হয় একদম যুদ্ধ পরিস্থিতিতে, যুদ্ধকালীন পরিস্থিতিতে যুদ্ধ করতে শুরু করে দেয়। এবার কি ভারত সেই রকমই কোনো চিত্র দেখাতে যায়? সেই অবস্থানটাকে স্পষ্ট করে দিল যে কোনোভাবে কোনো হামলা হলে আমরা ছেড়ে কথা বলবো না, প্রয়োজনে একদম সেটাকে যুদ্ধ হিসেবে আমরা ধরে নিয়ে সেইভাবেই তার হচ্ছে যে মানে কি বলবো, সেটাকে মুখোমুখি হবো এবং সেই ঘটনা ঘটাবো। একদম তন্ময়দা, ভারত দুদিন ধরে সময় দিয়েছিল, বার্তা দিয়েছিল। ছোট ছোট ড্রোনের অ্যাটাকের মাধ্যম দিয়ে আমরা বার্তা দিয়েছি পাকিস্তানের শুভবুদ্ধি হোক। পাকিস্তান আজকে এমন একটি শহরের দিকে তাক করেছিল, যারা মিসাইল, এই হাফ টু আবদালি সিস্টেম কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। সেখানে যেখানে তাক করেছিল, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে ভেদ করে ভেঙে চুরমার করে দিয়েছে। সেইখানে যারা যেভাবে আমাদের শহর এবং সাধারণ নাগরিকের ওপর টার্গেট করছে, ভারত বসে দেখতে পারে না। তাই যুদ্ধ হয়তো দুদিন আগেই শুরু হয়ে গেছে। এই আমরা যে পাকিস্তান যে আঘাত করছে, প্রত্যাঘাত ভারত প্রত্যেক দিন করে ওদের একটা বার্তা দিচ্ছে। সময় এসছে কড়া বার্তা দেওয়া, যাতে যেখান থেকে এই জঙ্গিদের চাষ হয় সেটাকে নির্মূল করে দিতে হবে। এবং ভারত রেডি, সামরিক বাহিনী রেডি। এইটাকে আমরা এবার সত্যি করে ভারতের 140 কোটি মানুষ হিসেবে আমরা এটাকে দেখতে চাই।
কর্নেল চৌধুরী অনেক সময় তো পাকিস্তান সেটাকে অস্বীকার করে, পেহেলগাঁও অস্বীকার করেছিল, অন্যান্য জায়গায় অস্বীকার করে, অথচ সেই জঙ্গিদের যোগ দেখা যাচ্ছে পাকিস্তানের সঙ্গে রয়েছে। এই ক্ষেত্রে ভারতের অবস্থান কি হওয়া উচিত, বা এই যে বার্তা আজকে ভারত দিতে চাইছে যে আমরা যুদ্ধ হিসেবে সেটাকে গণ্য করব, তাহলে এইরকম পেহেলগাঁওয়ের মতো কোনো ঘটনা যেটা পাকিস্তান অস্বীকার করে, জঙ্গি যোগ অস্বীকার করে, পাকিস্তান বলে আমরা জঙ্গিদের মদত দিই না, কি বলবেন কিভাবে মোকাবিলা হবে সেটার? দেখুন, 9টা জঙ্গি সংগঠন যেখানে এই জঙ্গিদের ট্রেনিং করে, জঙ্গিদের চাষ করে, যেমন আমাদের সাধারণ কৃষিরা চাষ করে, পাকিস্তান চাষ করে হচ্ছে জঙ্গির চাষ, নাশকতার চাষ, ভয়ের চাষ। এই বিভিন্ন জায়গায় 9টা জায়গায় জৈশ-এ মোহাম্মদ, লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিন, এদের হেডকোয়ার্টারে আমরা স্ট্রাইক করে একটা বার্তা দিয়েছি। এবং আরো অনেক জায়গা আমাদের গ্রিড রেফারেন্সে আছে, যেটা আমরা জানি যে ওদের অ্যাড্রেস, যদি আমি সাধারণ মানুষের জন্য বলি, ওদের বাড়ির ঠিকানা আমাদের কাছে আছে। সেইখানে কিন্তু আমাদের মিসাইল আমরা এখানে সাজিয়ে রাখা না, সেইখানেও হিট করবে। এবং শুধু 9টা জায়গার বার্তা যদি পাকিস্তান না বোঝে, যারা যারা এই চাষ করে, যাদের হেল্প করে, রিসোর্সেস দেয়, টাকা দেয়, অস্ত্রশস্ত্র দেয়, তাদের বাড়িও কিন্তু এবার ছাড়া পাবে না। এই সে পলিটিক্যাল ডিসপেন্সেশন হোক, অথবা আইএসআই হোক, অথবা আসিম মুনির হোক। আসিম মুনির নিজের পরিবারকে হয়তো সরিয়ে দিয়েছে, কিন্তু নিজের চামড়া এবং যারা এই নাশকতা ছক করে, তারা ভারতের থেকে এইবার বাঁচতে পারবে না। ধন্যবাদ কর্নেল চৌধুরী, স্টুডিও ফিরিয়ে দিচ্ছি। একটা বড় সিদ্ধান্ত, সন্ত্রাসবাদ মোকাবিলা একেবারে বড় সিদ্ধান্ত ভারতের, সেটা বলা যেতেই পারে সম্প্রীতি। কারণ পাকিস্তানের বিরুদ্ধে আরো চাপ বাড়ানো হলো ভারতের পক্ষ থেকে। কারণ যে কোটা সন্ত্রাসবাদের ঘটনা আমাদের দেশের মাটিতে ঘটেছে, প্রত্যেকটার সঙ্গেই কোনো না কোনো ভাবে পাকিস্তানের যোগ পাওয়া গিয়েছে। বারবার পাকিস্তান অস্বীকার করলেও কিন্তু এবার সেটাকে আর লঘুভাবে দেখা হবে না। পাকিস্তানের মাটিকে যদি কেউ ব্যবহার করে, বা পাকিস্তানের দিক থেকে যদি কোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ ভারতের বিরুদ্ধে করা হয়, তাহলে কিন্তু তার সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলে ঘোষণা করা হবে বলে এরকমই সিদ্ধান্ত নেওয়া হলো সম্প্রতি। একেবারেই শর্মিষ্ঠা, এবং তুমি বারংবার যে কথাটা বলছিলে যে পাকিস্তান বরাবর অস্বীকার করে গেছে এই জঙ্গি যোগের কথা, কিন্তু দেখা যাচ্ছে একের পর এক জঙ্গি ঘাঁটি, জৈশ-ই মোহাম্মদ থেকে লস্করি তৈবা থেকে হিজবুল, তাদের এই জঙ্গি ঘাঁটি পাক অধিকৃত কাশ্মীরে, সেখানে লঞ্চ প্যাড রয়েছে, জঙ্গি ঘাঁটি রয়েছে, এবং যে কারণে ট্রেনিং সেন্টার পর্যন্ত রয়েছে। যে 9টা জায়গা আমরা প্রথম দিনে একেবারে শেষ করেছি, সেখানে ট্রেনিং ক্যাম্প রয়েছে, তাদের বড় বড় একেবারে ট্রেনিং ক্যাম্প রয়েছে, তাদের লঞ্চ প্যাড রয়েছে, কমান্ডো পদের আধিকারিকরা সেখানে গিয়ে তারা ট্রেনিং দেয়। জৈশ-এ মোহাম্মদ, হিজবুল, তারা স্বাভাবিকভাবে তাদের সঙ্গে যে পাকিস্তানের যোগাযোগ রয়েছে সেটা তো একেবারে স্পষ্ট, কিন্তু বারবার অস্বীকার করে এসেছে পাকিস্তান। কিন্তু ভারত এবার কড়া বার্তা দিতে চায়। ভারত বলে দিয়েছে স্পষ্ট যে যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ যদি ভারতের বিরুদ্ধে করা হয়, তাহলে তা ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলেই ঘোষণা করা হবে এবং সেই হিসেবেই ট্রিট করা হবে একেবারে। এবং সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত। এবং যে অপারেশন সিঁদুর হয়েছে, সেই অপারেশন সিঁদুরে তো একের পর এক আমরা তাবড়ো মানে জঙ্গিদেরকে হত্যা করা হয়েছে, সেই লিস্টটা পর্যন্ত রয়েছে। পাক সন্ত্রাসীদের মেরুদণ্ড ভাঙা হয়েছে। অপারেশন সিঁদুরের নিকেশ 26/11 হামলার মাস্টারমাইন্ড ও কুখ্যাত জঙ্গি লস্কর জঙ্গি আবু জুন্দার ভারতের প্রত্যাঘাতে খতম। মাসুদ আজহারের ভাই এবং 2 শ্যালক। মাসুদ আজহারের সেই সমস্ত কিছু দেখে বক্তব্য, আমি কেন মরে গেলাম না। খতম মাসুদ আজহারের 2 শ্যালক হাফেজ মোহাম্মদ জামিল এবং ইউসুফ আজহার। জৈশ জঙ্গি মোহাম্মদ হাসান খান, লস্করের আবু আকসাও নিকেশ ভারতের প্রত্যাঘাত। এবং প্রত্যেকেরই কিন্তু ট্র্যাক রেকর্ড যদি চেক করা যায় সেটা সাংঘাতিক। মানে এটা সবথেকে বড় সাফল্য বলা যেতে পারে সম্প্রীতি। কারণ যদি লস্করে তৈবার, আমি যদি খাদিয়া খাসের কথা ভাবি, সে মুরুদকের মার্কাজ তৈরির দায়িত্বে ছিল এবং গার্ড অফ অনার মেরেছিল পাকিস্তান সেনার তরফ থেকে। তাকে খতম করার পর সে গার্ড অফ অনার পেয়েছিল, তবুও পাকিস্তান বলে এই জঙ্গি সংগঠনের সঙ্গে তার কোনো যোগ নেই। আর এদিকে ঘরের মাটিতে আবারও আক্রান্ত পাক সেনাবাহিনী। বালুচিস্তানের কেছে পাক বাহিনীর উপর হামলা বালুচ লিবারেশন আর্মি। বালুচিস্তান জুড়ে 39 জায়গায় পাক বাহিনীর উপর হামলা। বিএলএর বিবৃতি দিয়ে দাবি বালুচ লিবারেশন আর্মির। গুরুত্বপূর্ণ হাইওয়ে দখলে নেওয়ার দাবি বিএলএর। বালুচ লিবারেশন আর্মির অ্যাম্বুশে এক্সক্লুসিভ সেই ভিডিও দেখুন TV9 বাংলায়।
ভারত পাকিস্তানের মধ্যে তো সমস্যা হচ্ছে, কিন্তু পাকিস্তানের অভ্যন্তরে কি অবস্থা? বালুচের পক্ষ থেকে মানে বালুচিস্তানের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে, বিএল এর পক্ষ থেকে জানানো হয়েছে যে কিভাবে 39টি জায়গায় পাক বাহিনীর উপর হামলা চালানো হয়েছে। বালুচ লিবারেশনের আর্মি এই দাবি করেছে একেবারে বিবৃতি দিয়ে। গুরুত্বপূর্ণ হাইওয়ে দখলে নেওয়ার দাবি বিএল এর। বালুচ লিবারেশনের আর্মির অ্যাম্বুশের এক্সক্লুসিভ ভিডিও টিভি9 বাংলা আমরা সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছি। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সায়ন্ত। একের পর এক বিএল এর পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে তো সাংঘাতিক পাকিস্তানের জন্য। একদম দেখো, বালুচিস্তান যে এখন কন্ট্রোলে রেখেছে সেখানে কিন্তু পাক সেনারা ঢুকতেই পারে না, অর্থাৎ তাদের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা হয়ে গিয়েছে। এবং তাতে দেখাচ্ছে গত কয়েকদিনে একের পর এক সেনাবাহিনীর হয় অথবা তাদের যখন পোস্ট সেগুলোকে ধ্বংস করে বালুচিস্তান লিবারেশন আর্মির যারা রয়েছে বিদ্রোহীরা তারা কিন্তু মূলত দখল হয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বালুচিস্তানে কেছে ঘটনা ঘটেছে, সেটা একাধিক পোস্ট এবং একাধিক জায়গায় হামলা হয়েছে, সেটা বালুচিস্তান লিবারেশন আর্মির হামলে কিন্তু একাধিক পাক সেনার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মূলত পাক সেনা যেটা মনে করছে যে বালুচিস্তানে থেকে পুনরায় দখল করা রীতিমতো অসম্ভব। আর এই জায়গায় দাঁড়িয়ে বালুচিস্তান কিন্তু একটা বিষয় ইন্ডিয়া গভর্নমেন্টকে বলে এসেছে যে তারা এই যে জায়গা নিচ্ছে সেই জায়গাটা তারা স্বাধীন ঘোষণা করবে, নিজেদেরকে ওটা আলাদা স্বাধীন রাষ্ট্র। একদম পাকিস্তানের এই মুহূর্তে যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকেও অনেক সময় বলা যাচ্ছে যে বিএল এর পক্ষ থেকে কাজে লাগানো হচ্ছে, তারা তাদের স্বার্থ সিদ্ধি পূরণ করার চেষ্টা করছে। কারণ বিএল এর পক্ষ থেকে দাবি যে তারা গুরুত্বপূর্ণ হাইওয়ে দখল নিয়েছে, 39টি জায়গায় পাক সেনার উপর হামলা চলছে এবং বেশ কিছু অংশ নাকি তাদের দখলে। অনেক ধন্যবাদ সায়ন্ত।